ইরান যুদ্ধে নাকি সব পক্ষের অস্ত্র ও গোলাবারুদ কমে যাচ্ছে, এমনও কথা উঠেছে। শুধু কমে যাওয়া না, ভান্ডার শেষ হবার পথেও নাকি অনেকটা। চিন্তক প্রতিষ্ঠান বা আরও সহজ করে বললে গবেষণার প্রতিষ্ঠানগুলোর দাবি, যুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ খরচের গতি যত বেশি, সেই তুলনায় উৎপাদনের গতি খুবই ধীর। অথচ পক্ষগুলো প্রতিদিন বলে বেড়াচ্ছে তাদের কাছে অস্ত্রের মজুদ সবার ধারণার বাইরে। হ্যাঁ, এটা সত্যি, কোনো দেশই তার অস্ত্রের ভান্ডারের তথ্য পুরোপুরি কোনোদিনই প্রকাশ করে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, যুদ্ধের প্রথম দিকে যে পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার হচ্ছিল, এখন তা কমে গেছে। অবশ্য এটা ইচ্ছা করেই কম কম অস্ত্র ব্যবহার ও মজুদ ধরে রাখার কৌশলও হতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তার দেশের কাছে গুরুত্বপূর্ণ অস্ত্রের প্রায় অফুরন্ত মজুদ রয়েছে। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্র যতটা ভাবছে তার চেয়ে বেশি সময় ধরে শত্রুকে প্রতিহত করার সক্ষমতা তার আছে। এটা ঠিক যে শুধু অস্ত্রের মজুদ আর সরবরাহই যুদ্ধের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে না, কিন্তু নিঃসন্দেহে এটি বড় নিয়ামক। গবেষণার প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, যুদ্ধের গতিবিধি বেশ তীব্র। উভয় পক্ষই বর্তমানে যে গতিতে অস্ত্র তৈরি করছে তার চেয়ে অনেক বেশি গতিতে তা ব্যবহার করে ফেলছে। গবেষণার প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এরই মধ্যে 2000-এর বেশি হামলা চালিয়েছে, যার প্রতিটিতেই একাধিক যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর ইরান এরই মধ্যে প্রায় 600টি মিসাইল এবং প্রায় 1500-এর মতো ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে অনেকগুলো মাঝপথে আটকেও দেওয়া হয়েছে। যুদ্ধ যত দীর্ঘ হবে, উভয় পক্ষের জন্যই তীব্র মাত্রার লড়াই চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। সামরিক বিশেষজ্ঞদের দাবি, যুদ্ধের প্রথম দিনের তুলনায় ইরানের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের হার 86% কমে গেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড সেনকমের দাবি, শুধু 24 ঘন্টার ব্যবধানেই এই হার 23% কমেছে। যুদ্ধের আগে ধারণা করা হতো ইরান বিপুল পরিমাণে শাহেদ ড্রোন তৈরি করেছে। তারা এই প্রযুক্তি রাশিয়া রপ্তানি করেছে, যা ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রও এই ড্রোনের নকশা নকল করেছে। তবে সংঘাতের প্রথম দিন থেকে ড্রোন হামলার হার 73% কমিয়েছে ইরান। এমনও হতে পারে মজুদ ধরে রাখতেই ইরান নাটকীয়ভাবে অস্ত্র খরচের মাত্রা কমিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খুব করে চাইছে ইরানের লড়াইয়ের সক্ষমতা কমিয়ে দিতে, কিন্তু ইরানের সব অস্ত্রের মজুদ ধ্বংস করা খুব কঠিন। ইরান আকারে ফ্রান্সের চেয়েও 3 গুণ বড়। আকাশপথে নজরদারি এড়িয়েও অস্ত্র লুকিয়ে রাখা সম্ভব এখনো। তাছাড়া চীন ও রাশিয়া থেকে অস্ত্র, সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত সহায়তা পায় ইরান। সাম্প্রতিক ইতিহাস প্রমাণ করে, শুধুমাত্র আকাশপথে যুদ্ধ করে জয়ী হওয়া যায় না। 3 বছরেরও বেশি সময় ধরে ব্যাপক বোমা হামলা চালানোর পরও ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করতে পারেনি। ইয়েমেনে সশস্ত্র বিদ্রোহীরাও মার্কিন যুক্তরাষ্ট্রের বছরব্যাপী হামলা থেকে নিজেদের কিছু অস্ত্র বাঁচাতে সক্ষম হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়াতে ঠিকাদারদের সঙ্গে বৈঠক ডেকেছেন বলে খবর পাওয়া গেছে। এটা ইঙ্গিত দেয় যে আমেরিকার অস্ত্রের ভাণ্ডারও খালি হবার পথে। এক্ষেত্রে কৌশল হিসেবে ট্রাম্প ইরানের মতো সস্তা ও সহজে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এমন অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করতে পারেন। লম্বা সময়ের জন্য যুদ্ধ চালিয়ে যেতে হলে এই উপায় ছাড়া ট্রাম্পের হাতে বিকল্প নেই। যুদ্ধ লম্বা হলে লক্ষ্যবস্তু তালিকা ছোট হয়, যুদ্ধের গতিও ধীর হয়। সামরিক বিশেষজ্ঞদের মতে, আমেরিকা এখনও আকাশ থেকে ভূমিতে হামলায় বেশ সক্ষম, কিন্তু ভূমি থেকে আকাশে দুর্বল। কেননা চলমান যুদ্ধে ইরানের ড্রোন ও মিসাইল ঠেকাতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মিত্রদের আমেরিকার দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ফুরানোর পথে। এক্ষেত্রে আমেরিকাকে কিপটামি করতেই হচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবগুলো ইরানকে মোকাবেলায় খরচ করে ফেললে অন্যান্য অঞ্চলে বিপদে পড়ে যাবেন ট্রাম্প। এমনিতেই ইরানের ক্ষেত্রে বিরাট ঝুঁকি নিয়েছেন তিনি। ইসরায়েলের কথাই বা কেন বাদ যাবে? তারও তো অস্ত্র, গোলাবারুদ খরচ হচ্ছে দেধারসে, সে অনুযায়ী উৎপাদন হচ্ছে না তো। তার মানে ধীরে হলেও যুদ্ধটা চলতে থাকবে, তাই তো? তাতেও তো ক্ষতির মাত্রা কমছে না, বরং ধীর গতিতেই বাড়তে থাকবে। আগেই বলা হয়েছে, এই যুদ্ধ কবে শেষ হবে এবং কোন দিকে মোড় নিচ্ছে তা কেউই জানে না।